প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এম এ আজিজ এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি গতকাল থেকে এবং আজকে পর্যন্ত বেশ আলোচনা হচ্ছে। সেটি হলো যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটি দৈনিক পত্রিকাকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারটি আসলে ডিটেলস হেন বিষয় নেই যে বিষয়ে উনি কথা বলেননি। আমরা সেখান থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা যে প্রশ্নটা এসছে, এই সরকারের কাজের গতি নিয়ে। ধরেন ১,৫০০ লোকের জীবন গেছে, ছাত্র জনতা একটা ১৭ বছর ধরে বিরোধী দলগুলো আন্দোলন করছে, অ্যারেস্ট, গ্রেপ্তার, খুন, গুম, নিখোঁজ অনেক কিছু ঘটেছে। শেষ পর্যন্ত ছাত্ররা এসছে, দেশের একটা পরিবর্তন, বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে এবং ওই সরকারের সমর্থক পর্যন্ত পালিয়ে গেছে, ওই সরকারের প্রধানমন্ত্রী সহ পালিয়ে গেছে। তো এটা একটা বড় পরিবর্তন। এই পরিবর্তনটার কারণে যেমন পুরানো সংবিধান অনুযায়ী এই সরকার ওত নিয়েছে, অর্থাৎ ওত নেওয়া মানে কিন্তু সংবিধানকে আপলোড করা, সংবিধান অনুযায়ী ওত নিয়েছে। আর পরিবর্তনের পরে যেটা হয়েছে, একটা বিপ্লব হয়েছে। গণঅভ্যুত্থান না করলে আমার মনে হয় সহজ হতো। গণঅভ্যুত্থান করার পরে এবং ওত নেওয়ার পরে যে আইনগত জটিলতা নিয়ে একটা বিতর্ক হচ্ছে। তো এখন যে ফর্মেই গভর্নমেন্ট হোক না কেন, পুরনো সংবিধানও যদি ধরি, তাহলেও ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের অভিপ্রায়ই সরকারের বৈধতা দেয়। যেমন এর আগে বহুত নজির আছে। প্রথমেই যদি এই অন্তর্বর্তী সরকার ৫ তারিখেই কিন্তু ওত নেয়, ওত নেওয়ার পরেই রাজনৈতিক ৮ তারিখে হ্যাঁ ওত নেয়, সরি। তো তারপরে যদি যারা আন্দোলনে যুক্ত ছিল, অর্থাৎ শুধু আওয়ামী লীগ ছাড়া সবগুলো দলকে নিয়ে বসে কর্ম পরিকল্পনা যদি একটা তৈরি করা যেত, কারণ খুবই এমার্জেন্সি কিছু কাজ ছিল, এটা যদি ইমিডিয়েটলি করা যেত। যেমন ধরেন আপনার প্রশাসনের পরে বণিক বার্তায় ছাপা হয়েছে, সেক্রেটারি এবং সিনিয়র সেক্রেটারি ৯৫% হচ্ছে ওই ফ্যাসিবাদী সরকারের দোসর ছিল। এবং আপনি লক্ষ্য করেন, কালকে একটা মেয়ে কথা বলছে, এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট, সে রাজনৈতিক ভাষায় বক্তৃতা দিয়েছে। তার মানে বোঝেন যে একদম জুনিয়র মোস্ট থেকে সিনিয়র মোস্ট পর্যন্ত সব এই স্বৈরাচারের দোসর। তো সুতরাং এগুলো কি করা হবে? তারপরে ধরেন পুলিশ যেভাবে ব্যবহার করা হয়েছে, পুলিশ তো পুরা ট্রমাতে চলে গেছে, পুলিশ পাওয়া যাচ্ছে না। তো মূলত সেনাবাহিনী সাহায্য করেছে। হ্যাঁ, তো তখন এই ইমার্জেন্সিগুলো কিভাবে ওভারকাম করা যাবে? যদি রাজনৈতিক দলের সাথে সিটিং দিত, তাহলে কিন্তু মনে হতো যে জাতিটা ঐক্যবদ্ধ আছে। যার ফলে এখন দেখেন যে দলগুলি এই আন্দোলনে সম্পৃক্ত ছিল, এই দলগুলো কিন্তু আপনি খেয়াল করেন আগের সেই বক্তব্যে নাই। এখন কিন্তু তারা একটু বেসুরো, মানে একটু ভিন্নতা, কথাবার্তা ভিন্নতা। এখন প্রধান উপদেষ্টা অর্থাৎ উপদেষ্টা পরিষদের সাথে মিটিং করে আসলেও কিন্তু তাদের বক্তব্যে কিছু ভিন্নতা পাওয়া যায়। সুতরাং তাতে মনে হয় যে সিগন্যাল দেয় জাতিবদ্ধ ঐক্যবদ্ধ না। কিন্তু এটা হচ্ছে যে নির্বাচন যে হবে, নির্বাচনে কে জিতবে, এটার এখন থেকেই তাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই যে শুরু, এবং এখন পর্যন্ত আপনি দেখেন আইন শৃঙ্খলা বলেন, বাজার দর বলেন, প্রশাসন বলেন, কোনো জায়গায় কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই। আমরা বলতে পারি একমাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থমন্ত্রীর সাথে আবার ফের ওই লাগায় রেখেছে, আপনার যিনি অর্থমন্ত্রী সালাউদ্দিন সাহেব, ওই বাণিজ্য লাগায় রাখছে। এটা কিন্তু বাণিজ্যের ব্যাপারটা তো আপনার বাজার ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত। এই জন্য এক একজন উপদেষ্টা অনেকগুলো দায়িত্ব নিয়ে আছে। তো এই দায়িত্বটা যদি আরও উপদেষ্টা হতো, দায়িত্ব যদি স্পেশাল ফর্মে যদি এগুলোকে দায়িত্ব দেওয়া যেত, আমার মনে হয় গতিটা তারাও বাড়াইতে পারতো। তা আমার বক্তব্য হচ্ছে সে শুরুটাও স্লো হয়েছে। এখন পর্যন্ত ওই বক্তৃতায় আমি পড়েছি যে উনি নিজেও, প্রধান উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন যে আমাদের গতি স্লো হয়েছে বটে,
তবে কোনো জায়গায় ভুল হলে আমরা সংশোধন করে নেই। তো এই গতিটা কিন্তু যেহেতু এটা বিপ্লব আকারে একটা ঘটনা ঘটে গেছে, দ্রুত এই দেশে অন্ততপক্ষে জনগণ যাতে হতাশ না হয় তার জন্য এখন ধরেন এখনও আপনার ওই আওয়ামী লীগের সময় দেখা গেছে শেষের দিকে বাজার ব্যবস্থার কারণে ওই সবচাইতে কম দামি মাছ হলো পাঙ্গাস মাছ। সেই পাঙ্গাস মাছের আপনার কাটাকুটো কিনেও মানুষ খায়। এখন আগে মুরগির কলিজা গিলা কলিজি পাটা থাকতো, এখন সবাই এখন গিলা কলিজাও নিয়ে যায়, পা কিনে খায়। তো এই অবস্থা তো দায় কিন্তু আপনাকে কিছু নিতে হবে। যে সরকার দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নিলে অন্তত পক্ষে আমাদের দেশের যেটা কালচার, অন্তত আইন শৃঙ্খলা বাহিনী, বাজার ব্যবস্থা, এই দুটো জিনিস মোটামুটি ঠিক থাকলে বাকিগুলো ঠিক। কিন্তু এই দুটোই নড়বড়ে হয়ে গেছে। এই দুটো কিন্তু শুরুর থেকে ঠিক করা যেত যদি রাজনৈতিক দলদের সাথে বসে যদি পরিকল্পনাটা করে ফেলতো। এবং আমার কাছে এও মনে হয়েছে যে উপদেষ্টা কমিটি এবং রাজনৈতিক দলদের ভিতরে একটা দূরত্ব কিন্তু আছে। যেমন ধরেন লাস্ট আপনার যে ডায়ালগ বলি, 9টা দলকে ডেকেছে, আধা ঘন্টা পরপর, আধা ঘন্টা একটা বিএনপি জামাতের মতো বড় সংগঠনের সাথে কি মিটিং হয়, ডায়ালগ হয়? হ্যাঁ, এটা হলো শুনছে, আমার ধারণা এক পক্ষ শুনছে, এক পক্ষ ঘটাঘট বলে দিতে হয়েছে। এই তো আমরা এই বলেছি, উপদেষ্টা পরিষদ এই বলেছে, এই তো হবে। আলোচনায় কিন্তু লক্ষ্যই ছিল যে রাজনৈতিক দলগুলো কি বলে তারা সেগুলো নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু মতামত দেয় না। মাসুদ কামাল, একটা পজিটিভ দিক এই সাক্ষাৎকারে উনি যে জিনিসটা বলেছেন সেটি হলো যে ওনার যে গতি একটু স্লো ওনার সরকারের, সেটি কিন্তু উনি স্বীকার করেছেন। এটা একটা পজিটিভ দিক, কারণ যিনি স্বীকার করেন উনি সমাধানেরও চেষ্টা করেন, এটা স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি। আর মানুষের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে সেটা উনি কিন্তু বলেছে, হ্যাঁ মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। উনি আসলে বলছে যে আমরা স্পিডটা বাড়ানোর চেষ্টা করছি। আপনার কি মনে হয়? যেহেতু আপনি নিজেও সাংবাদিকতার ছাত্র, আমিও ছাত্র, আর আজিজ ভাই আমাদের শিক্ষকের মতো উনিও সাংবাদিকতার সঙ্গে জড়িত, আমি এই ইন্টারভিউটা নিয়ে একটু কথা বলতে চাই। মতিউর রহমান সাহেব উনি হলেন গিয়ে প্রথম আলো পত্রিকার সম্পাদক নিজে এই ইন্টারভিউটা নিয়েছেন। সম্পাদক নিজে কেন নিলেন? আমি ধরে নিয়েছি উনি একটা স্ট্যান্ডার্ড সেট করতে চেয়েছেন যে একটা ইন্টারভিউ কেমন হওয়া উচিত। আমরা এর আগে বিভিন্ন সময় শেখ হাসিনার যে ইন্টারভিউগুলো হতো, ওনার যে প্রেস কনফারেন্সগুলো হতো, এগুলো নিয়ে সমালোচনা করতাম যে এটা একটা মানে তৈলমর্দন বিষয়ক একটা অনুষ্ঠান হয়। আমি গত 2 দিনে 2 ধাপে 2 কিস্তিতে প্রকাশিত ডক্টর ইউনূসের ইন্টারভিউ যেটা গ্রহণ করেছেন মতিউর রহমান, প্রথম আলোর সম্পাদক, দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস পত্রিকার সম্পাদক উনি, আমি এটা পড়ে যার পর নাই হতাশ হয়েছি। ওনার এই ইন্টারভিউয়ে উনি ইন্টারভিউটা কেন হয় বলেন তো? হলো এই কারণে পাঠকের মনে কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো পাঠকের হয়ে ওনারা একজন লোককে করেন। আমার কোনো প্রশ্নেরই জবাব ওখানে আমি পাই নাই। জিজ্ঞাসা করতে পারতেন যে রিসেট বাটন পুশ করা বলতে আপনি কী মিন করেছেন। নানাজন কিন্তু নানা ব্যাখ্যা দিচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিসেট বাটন। আপনি দিচ্ছেন একটা, আমি দিচ্ছি একটা, উনি দিচ্ছেন একটা, ভাই এটা বলতে আপনি কী মিন করেছেন? এই প্রশ্নের উত্তর পাইনি। জিজ্ঞাসা করতে পারতেন যে দ্রব্যমূল্য কমানোর ব্যাপারে আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কেন কোনো পদক্ষেপ নিতে পারছে না, জিজ্ঞাসা করেছেন? করেননি। জিজ্ঞাসা করতে পারতেন যে আপনি যে সংস্কার করছেন সেই সংস্কারগুলো কার জন্য? নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাদের জন্যই তো, তাদের একটা পথ নির্দেশনা দিচ্ছেন। তো নেক্সট গভর্নমেন্ট কে আসবে? কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে। জিজ্ঞাসা করলে কী হতো, আমাদের মতো পাঠকের যে কৌতূহল সেটা মিটত। কিন্তু আমি মনে করি এক্ষেত্রে মিস্টার মতিউর রহমান এবং ওনার সহযোগী মিস্টার রাহিদ এজাজ দুজনে মিজারেবলি ফিল করেছেন। ওনারা আসলে তেলের ড্রাম নিয়ে গিয়েছিলেন এবং এই তোলমর্দনমূলক একটা ইন্টারভিউয়ে যতটুকু যায় ইউনূস সাহেব নিজেই বলেছেন ওনারা এখন খুব ব্যস্ত সময় কাটানোর কথা। এই ইন্টারভিউটার জন্য আমি নিশ্চিত ওনাকে প্রায় 2 ঘন্টা সময় নষ্ট করতে হয়েছে। আমার কথা হলো কি, যে ব্যাখ্যাগুলো কখনো উনি বলেন না আমরা এই ইন্টারভিউর মাধ্যমে শুনতে পেতাম। ইন্টারভিউটা আমার বিবেচনায় মোটেই ভালো হয়নি। হ্যাঁ, উনি যেটা বলেছেন, আমি ইউনূস সাহেবের বক্তব্যে হ্যাপি এই কারণে উনি বলেছেন যে আমি গাড়িটা তো স্টার্ট দিয়েই তো 3rd গিয়ারে যাব না, আগে তো আমি 1st গিয়ারে যাব, তারপরে ধীরে ধীরে আমি পেসটা বাড়াবো। ঠিক আছে, এটা কিন্তু একদম লজিক্যাল কথা
এবং একদম বুকিশ কথা, এটা খুব দুর্দান্ত কথা। কিন্তু আমার কথা হলো কি, উনি কি ফার্স্ট গিয়ারেও চালাতে পারছেন? মানুষ আসলে কি দেখে? আপনি আগে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, বলেন আমরা একটা সংস্কার আনতেছি, 6টা সেক্টরের সংস্কার আনতেছি, আরও 2টা-3টা সেক্টর আমরা নিব, অমুক করবো তমুক করবো, রিক্সাওয়ালার কাছে এটা কোনো অর্থ বহন করে? রিক্সাওয়ালাকে বলবে, আলাপ শেষ হলে ভাই অনেক কিছু তো বললাম, তো কালকে কি সবজির দাম কমবে, ডিমের দাম কমবে? এই প্রশ্নের উত্তর আপনি কি দেবেন? কোনো উত্তর কিন্তু আপনার কাছে নাই। তো আপনি তো ব্যাক গিয়ারে যাচ্ছেন, আপনি তো থার্ড গিয়ারে যাচ্ছেন না। 5ই আগস্টের আগে দ্রব্যমূল্য যা ছিল, দ্রব্যমূল্য কোনো একটা ক্ষেত্রে কি তার চেয়ে কমেছে? বলেন আপনি আমাকে, দেখান। আপনি তো বাজারে দেখান না ভাই, আমিও খাই, বলুক কেউ বলুক যে 5ই আগস্টের সবজির যে দাম ছিল তার চেয়ে আজকে সবজির দাম কমেছে। 5ই আগস্টের আগে মুরগির দাম আচ্ছা, আমি নির্দিষ্ট করে বলি, জিনিসপত্রের দাম কমানোর জন্য কি করা যেতে পারে, সরকার কি করতে পারে? প্রথম কি করতে পারে মানে, যেমন ধরুন আপনি আমাকে বলেন হাইপোথেটিক্যালি আপনি কি করতেন? আমি প্রথম যে কাজটা করতাম, বাণিজ্য মন্ত্রীকে চেঞ্জ করতাম। বা আরেকজনের যে দায়িত্ব আপনি দেওয়া হতো। পারছেন না, বাণিজ্য মন্ত্রী নাইস ম্যান, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, ওনার মানে ওনার যোগ্যতা নিয়ে, ওনার ডেডিকেশন নিয়ে, ওনার আমার কোনো সন্দেহ নাই, বাট উনি পারছেন না। এটা হতেই পারে, আমি বাজার থেকে আসতেছি, আমার কাঁধে একটা 1 মনের বোঝা, তার সঙ্গে আপনি 10 কেজি একটা বোঝা আমার মাথার মধ্যে চাপাই দিলেন, আমি পারবো না, আমার অ্যাবিলিটি 1 মন 10 কেজি নেওয়ার মতো না। আপনি বলতে চাচ্ছেন যে উপদেষ্টা পরিষদ বাড়ানো দরকার? আমি উপদেষ্টা বসে বাইরে আলোচনা যাচ্ছি না, আমি এই আলোচনা যাচ্ছি যে বাণিজ্য মন্ত্রী ফেল করেছেন। উনি পারতেন বাণিজ্য মন্ত্রীকে সরাই দিতে এখান থেকে, উনি বলতেন আপনি পারছেন না। কিন্তু জনগণ যদি একবার আপনার উপর থেকে আস্থা উঠায় ফেলায় তাহলে কিন্তু খবর আছে। কাজেই আপনি বাণিজ্য মন্ত্রীকে সরিয়ে দিন, নতুন লোক কেন, ওনাকে সরাই দিলে ওনার অপমান হবে না। সব কাজই সবাইকে পারতে হবে এমন কোনো নিয়ম নাই কিন্তু, বাট উনি পারছেন না, দিস ইজ রিয়েলিটি। আমি তো মনে করি একটা ইয়াং ছাত্রকে আপনি দেন দায়িত্বটা, আমি যেটাও মনে করি সে দৌড়ঝাঁপ করতে পারবে, তার মধ্যে নতুন নতুন আইডিয়া আসবে, আপনি দেন না, অসুবিধাটা কি আছে? আনেন 2-1টা স্টুডেন্ট নিয়ে আসেন, কোনো একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসেন, অথবা একজন নারীকেও নিয়ে আসেন স্টুডেন্ট, দেখেন সে পারবে, আমি বললাম পারবে। এটা অদ্ভুত ব্যাপার কি জানেন, সেটি হলো যে ইয়াংদের নিয়ে আসলে আবার কেউ কেউ সমালোচনা করে যে এরা কি বুঝেন। শুনেন, ইয়াংদের নিয়ে আসার ব্যাপারে সমালোচনা আমার মনে হয় যাবৎকালে যারা যারা করছে আমার মনে হয় আমার চেয়ে বেশি কেউ করে নাই। কিন্তু আমার এই সমালোচনাটা মানে মানে ভুলভাবে খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। আমি কিন্তু ইয়াংদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করি না। ইয়াংদের যোগ্যতা আছে, ইয়াংদের মেধা আছে, ইয়াংদের ইনোভেটিভ আইডিয়া আছে। আমি যে সমালোচনা করেছিলাম সেটা হলো এই ইয়াং স্টুডেন্টরা সারা দেশে এই সরকারের একটা ফোর্স হতে পারত। এখন ইয়াংদের মধ্যে একটা চিন্তা আসছে যে আমাদের মধ্যে এই একই কাজ করেছে, সেও করেছে, আমি করেছি, সে মন্ত্রী হয়েছে, আমি হতে পারলাম না, তাহলে আমি কি পেলাম? সবাইকে কি উপদেষ্টা বানানো সম্ভব? সম্ভব না, এই জন্য কাউকে বানানো উচিত ছিল না। এই জন্য আপনি কিন্তু বলছেন যে ইয়াংদের ইনক্লুড করা দরকার। আমি ওইটা বলছি যে আপনি 2-3জনকে বানিয়ে ফেলেছেন, আপনি ওদেরকে বাদ দিতে পারবেন? তত পারতেছেন না। এখন পারলেও যে ভুল হয়ে গেছে ওইটার জোড়া লাগবে না রে ভাই। আয়না ভাঙা ফেলেছেন, আয়না জোড়া লাগাতে পারবেন না, এখন অন্যভাবে চিন্তা করতে হবে। তো আনছিনি যখন আরো 2-1জন আনেন, অসুবিধাটা কি? সরকারকে এমন কিছু করতে হবে, দেখেন আপনি অনেক কিছু করবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যতদিন আপনার লাগবে করতে ততদিনকে আপনার দেশে চালাইতে হবে না? ততদিনকে সাধারণ মানুষকে আপনার প্রতি যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটা টিকে রাখতে হবে না? কীভাবে টিকে রাখবেন আপনি যদি তার প্রয়োজন আপনি মেটাতে না পারেন? তার যে প্রয়োজনটা মেটাতে হবে এটা নিয়ে কি আপনি ভাবছেন? ভাবতে হবে। যাকে ভাবার দায়িত্ব দিয়েছেন তিনি যদি না ভাবতে পারেন তাকে সরিয়ে আরেকজনকে আনেন। আপনারা তো এই উদাহরণটা আপনি করছেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে আরেকজনকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছেন তো রে ভাই। আমরা একটু বিরতিতে যাব, এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি? প্রযোজনা মোহাম্মদ নাসির উদ্দিন ও ইয়াসমিন আক্তার। দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে।
আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। আমি আজিজ। একটা কথা অনেক দিন ধরে যেটা আলোচনা হচ্ছে সেটি হলো আওয়ামী লীগের নিষিদ্ধ হবে কি হবে না। কেউ বলছে এটা নিষিদ্ধ হয়ে যাওয়া দরকার, কেউ বলছে এটা আইনগতভাবে হওয়া দরকার। ইউনূস সাহেবও সেরকম একটা ইঙ্গিত দিয়েছেন, আপনার কি মনে হয়? এখানে পরিষ্কার বক্তব্যটা হওয়া দরকার। প্রথমে আসছে 10 বছরের জন্য একটা প্রস্তাবনা কিন্তু আসছে। তো এখন একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন, সেই দল অন্য নামে করলো, কি করবেন? অন্য নামে নির্বাচন করলো, কি করবেন? সুতরাং যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে তাদের বিচার করার মধ্য দিয়ে আপনার আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এবং যেভাবে গ্রেপ্তার হচ্ছে আমার অনুমান যে এইভাবে গ্রেপ্তার হয়ে যদি বিচার হয়, আইন তো তৈরি হচ্ছে, আইন অনুযায়ী বিচার হবে। বিচার হলে তো আওয়ামী লীগের এমনি নির্বাচন করার অবস্থাই থাকবে বলে মনে হয় না। সুতরাং এটাও একটা চালাকি পথ আমার কাছে মনে হয়েছে। ধরেন আপনি আওয়ামী লীগ তো ছোটো সংগঠন না, আপনি এটাকে নিষিদ্ধ করলেন, করতেই পারেন। যেমন আমি ওপেন দেখেছি, ছাত্রলীগ তো হেলমেট বাহিনী হয়ে এটা লাঠিয়াল হয়েছিল, এটাকে নিষিদ্ধ করাই যায়। কিন্তু আমার বক্তব্য হলো একটা রাজনৈতিক দল, ধরেন জামাতকে তো নিষিদ্ধ সেই 71 সাল থেকে 72 সাল থেকে নিষিদ্ধ ছিল, মাঝখানে আবার নিষিদ্ধ হয়েছে। জামাত তো বড়ই হয়ে গেছে, ছোটো তো হয়নি নিষিদ্ধ করে। তো এই জন্যই বলছি নিষিদ্ধ সমাধান না, সমাধান হচ্ছে তাদের অপকর্মের আইনসম্মত বিচার হওয়া। বিচার হলে অটোমেটিক আমার মনে হয় এই পথটা আমার কাছে মনে হয় সঠিক আছে। যেমন ধরেন যে কথাটা আসছে, ছাত্ররা ধরেন ব্রিটেনে, কানাডায়, এ তো প্রধানমন্ত্রী হচ্ছে তো 40-42 বছরের লোক। এখন আগামী দিনে ধরেন ছাত্ররা, ধরেন এই যে ছাত্র তিনজন, 2টা উপদেষ্টা আছে, বিশেষ সহকারী আছে, ইভেন প্রেস সেক্রেটারি যে আছে সেও সাংবাদিক, কিন্তু সে তো হি ইজ ডুইং ওয়েল, ভালো করতেছে সে। এবং এই আপনি দেখেন, আমাদের যদি বলি যে এই ছাত্ররা যে মিনিস্ট্রিতে দায়িত্বে আছে, এটা নিয়ে কিন্তু অত বড় সমালোচনা গতিশীল আছে। তো আমার মনে হয় যেহেতু ছাত্ররা আন্দোলনে অগ্রভাগে ছিল, ছাত্র আপনার যুবক মধ্য অর্থাৎ প্রবীণ নবীন মিলে যদি না হয়, যেমন ধরুন আমি উদাহরণ দিই, যেমন জাসদ যখন হয় সেখানে সিরাজুল আলম খান এরকম ছিল, থিঙ্ক ট্যাঙ্ক ছিল। তারপরে দেখা গেল যে জাসদটা, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এটা সবচেয়ে, ওখানে কিন্তু নেতা ছিল, মুক্তিযুদ্ধের সময়ে আপনার পতাকা উত্তোলন করছে, ইশতেহার পাঠ করছে, এইসব নেতা ছিল, খলিফারাও ছিল, বলা তাদের নাম উপাধি দেওয়া হয়েছিল খলিফা। তো তারা ছিল, কিন্তু এইটা হলো একটা শ্রেণীর সদস্যরা, যুবক, সব যুবক শ্রেণীর লোক এক জায়গা হয়েছে। এখানে কিন্তু নিচে তরুণ এবং বৃদ্ধর সংমিশ্রণ ছিল না, যার ফলে আমার ধারণা ফাইনালি এই জাসদ কিন্তু ফেল করছে। সুতরাং আমার বিবেচনা হচ্ছে যুবক এবং সিনিয়র এরা মিলেই সরকার ব্যবস্থা, অর্থাৎ কোনো শ্রেণী গ্যাপ না হয়, এইভাবেই সরকার চালানো। যেমন ধরেন অর্থমন্ত্রী হিসেবে ভালো করতেছে, বাংলাদেশ গভর্নর, শ্রীলঙ্কা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, সেখানে গভর্নর, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর টেনে তুলছে, অর্থনীতিটা প্রায় কারেক্ট হয়েছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর কিন্তু কথা বলে কম, কিন্তু ঠিকই কিন্তু এখন ডলারের দাম কিন্তু স্থিতিশীল হয়ে গেছে, ব্যাংকগুলিতে একটা স্থিতিশীল অবস্থা, ব্যাংকগুলো স্থিতিশীল আসতেছে, দেখা যাচ্ছে, অর্থাৎ পজিটিভ দেখাই যাচ্ছে। এবং তিনি নিজে খালি একবার এসে একটা কথা বলছে যে এই বছরের মধ্যেই ব্যাংকের বিষয়গুলো, ব্যাংকগুলো একটা রাইট পজিশনে আসবে। এবং তিনি বলেছেন যে 5 লাখ পর্যন্ত টাকা উঠাতে পারেন, আগে তো টাকাই 10,000 টাকা উঠাতে গেলে দিত না। আর অর্থমন্ত্রী হিসাবে সালাউদ্দিন সাহেব ঠিক আছে, কিন্তু তার ঘাড়ে চাপায় দেওয়া হয়েছে, যেমন মাসুদ ভাই বললেন না যে আমি বাণিজ্য মন্ত্রী, আমি নিতে পারি 1 মণ মাঠায় দিছে আর 5 কেজি উঠায়, তো তার কাছে তো বাণিজ্য মন্ত্রণালয়টা 5 কেজি হয়ে গেছে। এটা যারা বাজার ব্যবস্থাপনা নিয়ে এক্সপোর্ট টেক্সপোর্ট, তাদের হাতে দেওয়া উচিত। এবং এটা ঠিকই উনি বলেছেন, ওখানে যদি একটা ছাত্রও দিত, কিন্তু দৌড়াদৌড়ি করে ঠিকই একটা ব্যবস্থা করার চেষ্টা করত। আর এই বাজার ব্যবস্থার সাথে আপনার বাজার ব্যবস্থাপনা, এবং আমাদের দেশে নূতন অপসর্গ হলো যে একটা পণ্য আসার সময় চাঁদাবাজি, এই 2টা জায়গা বন্ধ করলেই কিন্তু বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আসে। আপনি দেখেন, একটা উদাহরণস্বরূপ দেই, আপনি উত্তর অঞ্চলে যে ভেজিটেবল হয়, এখন ভেজিটেবল তো আপনি 80 টাকার নিচে কোনোটা পান না, 100-120 টাকা পর্যন্ত আছে। তো আপনি যদি উত্তর অঞ্চল থেকে
আমি একবার দায়িত্বে ছিলাম উত্তরবঙ্গ সাংবাদিক সমাবেশে, এটা হয়েই গেছিল, এখন আম আসে, কিন্তু যতগুলো ট্রেন আসে এই ট্রেনে যদি এক্সট্রা বগি লাগায় দেওয়া যায় এবং কৃষকদের যদি ইনসেন্টিভ দেওয়া হয় যে খুব অল্প পয়সায় তারা এত মন মাল নিতে পারলে বা এত কেজি নিলে তারা টোকেন এখানে কারণ বাজারে কোথাও এসে বিক্রি করে পরের দিন চলে যাবে, এইভাবে যদি ফ্রি করে দেওয়া হয় তাহলে মোটামুটিভাবে এই গ্যাপটা হয় না। এখন তো আপনার আসতে গেলে ওই যে যমুনা ব্রিজে আপনার টোল যে হয়, টোলের টাকার এক ট্রাকে ওঠে না, একটা ট্রাক ঢাকা শহরে আসা যাওয়া করতে হলে এখন 20-25 হাজার টাকা লাগে, তো কীভাবে হবে, এখন আসতে পারে না। এই জন্যে বলছি বাজার ব্যবস্থাপনা এবং চাঁদাবাজিটা কমাইলেই যদি নিয়ন্ত্রণে না যায়, চাঁদাবাজি তো হয় না, হাত বদল হয়ে গেছে, তো চাঁদাবাজি তো কমে নাই, কারণ বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর এই পরিবর্তনের পরে করতে গেছে, জরিপ করতে গেছে, ওখানে যা জিজ্ঞেস করছে দোকানদারকে যে চাঁদাবাজি আছে কি না, তখন বলছে যে আমাদের ব্যবসা করে খেতে হবে না, তার মানে চাঁদাবাজি চলছে। এবং আমি যেখানে কথা বলতেছি এখানের শোনেন, আমাকে গোপনে বলে চাঁদাবাজি আগে করতো সরকারি দলের ছাত্র সংগঠন এবং যুবলীগ এবং পুলিশ নিত, অর্ধেক ভাগ পুলিশ অর্ধেক ভাগ তারা নিত আগের সরকারি দল। এখন পুলিশ চাঁদাবাজিতে এখনো পুরো ঢোকে নেই, তো এখন তাদের সাথে এখন এক দল ঢুকছে, এগ্রিমেন্ট করছে, চুক্তি হচ্ছে পুলিশ যখন আসবে তখন তো ওরা চলে যাবে, আগের সরকারি দল চলে যাবে। তো এই যে ভাগাভাগি কত শান্তিপূর্ণভাবে ভাগাভাগি, তো এটা তো দোকানদারে জিজ্ঞেস করলে বলে না, কিন্তু আপনি তো এটা বার করতে হবে, চাঁদাবাজ কারা এটা বার করা তো সমস্যা না। আগে যেমন হুন্ডি ব্যবসায়ী, ওই সরকার তো হুন্ডি ব্যবসায়ী, আমি তো চিনতাম হুন্ডি ব্যবসায়ী কে করে, সরকার চেনে নেই, তো এইভাবে না চেনার হলে তো হবে না। এটা ছাত্র লাগাই দিলে পারতো, ছাত্র একটা ওই বাণিজ্য মন্ত্রণালয় একটা ছাত্রকে দিয়ে দেখবেন যে সে তো সারা বাংলাদেশ এলোমেলো করে ফেলবে, তো যে যার যেখানে দরকার দেবে তো দিতে হবে। তো জি মাসুদ কামাল, উনি কিন্তু একটা কথা বলেছেন, সেটি হলো আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে, যেটা আমি আজিজ সাহেবকে প্রশ্ন করেছিলাম। উনি কিন্তু সম্ভবত ওনার কথাবার্তা মনে হয়েছে উনি রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন এটা একটা পলিটিক্যাল ডিসিশন এবং রাজনৈতিক দলগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এটার ব্যাপারে আমি এই না। বাট আমি নিজে ব্যক্তিগতভাবে এই ব্যাপারে আজিজ ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত। যদি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে এই গভর্নমেন্ট, তাহলে এটা এই গভর্নমেন্টের জন্য সুইসাইডাল হবে, কারণ এই গভর্নমেন্টের চরিত্রটাই তখন অন্যরকম হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর, এই গভর্নমেন্টের বিরুদ্ধে তখন অনেক কথা বলার সুযোগ পাবে। তৃতীয়ত, এটা নিষিদ্ধ করা মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা। নিষিদ্ধ করলে একটা দল পাওয়ারফুল হয়, কেন হয়? তখন মানুষ মনে করে এই দলটা নির্যাতিত, এবং যে কারণে জামাতকে নিষিদ্ধ করছে, জামাতের কোনো ক্ষতি হয়েছে? লাভ হয়েছে, ওটা হবে। আপনি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছে 2009 সালে, এখনো বলে হিজবুত তাহরির নাকি পাওয়ারফুল, আরো পাওয়ারফুল। কদিন আগে তাদের মিডিয়ার সমন্বয়ক তাহলে গ্রেফতার হয়েছে 2009 সালের বাইরে, আজকে থেকে 25 বছর আগে, 15 বছর আগে, 15 বছর আগে নিষিদ্ধ করছেন যে দলকে, সেই দলকে আপনি থামাইতে পারছেন? নিষিদ্ধ করবেন তো ধরাটা খাবেন, পরিষ্কার কথা। বরঞ্চ যেটা আজিজ ভাই বললেন, আজিজ ভাইয়ের সঙ্গে আমি একমত, আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো মানুষ তো জানে, মানুষকে আপনি ভুলতে দিয়েন না, তাই আর কিছু করতে হবে না, কিন্তু নতুন করে মানুষকে শিখাইতে হবে না। আওয়ামী লীগ কী করছে এটা মানুষের মনে দগদগে ঘাড় মতো আছে, মানুষকে এই ঘাটার সম্বন্ধে ভুলতে দিয়েন না, তাইলেই হবে। এবং আওয়ামী লীগ ইলেকশন করতে দেন এবার, যারা বলতেছে আওয়ামী লীগ ইলেকশন করবে না, আওয়ামী লীগ ইলেকশন করতে দেওয়া হবে না, যারা বলতেছে, এই কিছু ছাত্র আর কিছু দুইজন উপদেষ্টাও আছে, তারা নিজের একটা পলিটিক্যাল পার্টি করতে চায়। ভাই পার্টি করেন না, দেখেন না পলিটিক্স বাংলাদেশের ভোটের রাজনীতির একই জিনিস, একটু দেখেন, এত সোজা না রে ভাই, মানুষের মন জয় করা এত সোজা না। আপনাকে মানুষের মন জয় করার জন্য আপনি দিনের পর দিন আপনাকে ট্রাই করতে হবে, এবং মানুষ আপনাকে ঠিকই বুঝে নেবে। আপনি ইলেকশন থেকে করতে দেন, বরঞ্চ যেটা হবে, আজকে যদি সামনে নির্বাচনে আওয়ামী লীগকে আপনি করতে দেন, আওয়ামী লীগের তাদের জীবনের সবচেয়ে বড় ডিজাস্টার হবে এই ইলেকশনে। 10টা আসন পাবে কিনা সন্দেহ, কারণ আওয়ামী লীগের কর্মকাণ্ডের যে ঘটনাগুলো, তাদের যে অত্যাচার, তাদের যে নিপীড়ন, তাদের যে লুটতরাজ, এগুলি মানুষের মনে দগদগে ঘাড় মতো করে এখনও আছে। এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এগুলো মানুষকে বারবার স্মরণ করে দেবে যে আওয়ামী লীগ এটা করছে, ছাত্রলীগ এটা করছে। ইলেকশন তো মানুষকে সবাই বলবে, কিন্তু যখন মানুষ দেখবে কি যে একটা দল এক কথা বলে আর 10টা দল আরেক কথা বলে, এবং মানুষ নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলাই নেবে যে আসলে কোনটা মিলতেছে, এইটা হবে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় পরাজয়। এটাই করা উচিত আমি মনে করি। ওই নিষিদ্ধ ফিষিদ্ধের মধ্যে যাবেন, ধরাটা খাবেন,
আর আরেকটা জিনিস হলো কি, আমি যেটা মনে করি এই যে সংস্কার কমিশনগুলি যে করছে, 6টা সংস্কার কমিশন, ওনার বক্তব্য যেটা পড়লাম, ভাই দেখেন এখানে আমি মনে করি প্রধান প্রধান রাজনৈতিক দলের সদস্যদেরকে আনা উচিত। আচ্ছা, সংস্কার কি বিএনপি বুঝে না কিছুই? বিএনপি সব কি মূর্খ? জামাতের সব কি মূর্খ? ওই যাদেরকে আনছে তাদের চেয়ে কম বুঝে? এরা কি দেশ রাজনীতি এরা বুঝে না? তাদেরকে আনেন না ভাই, তারা একটা মতামত দেখ। ওই 7 জনই মেম্বার হইতে হবে, 9 জনই মেম্বার হইতে হবে কেন? আপনি 12 জন মেম্বার করেন না। ইলেকশন আর সংস্কার, এই প্রশ্নে কিন্তু একটা উনি কথা বলেছেন, উনি কিন্তু সংস্কারের উপর গুরুত্ব দিয়েছেন, ইলেকশনটা কম দিয়েছেন। হ্যাঁ, যে যদি সংস্কার ছাড়া ইলেকশন হয় সে তো আগের অবস্থায় চলে যাবে। আপনি সংস্কারই করেন। সংস্কার যেমন আপনার নির্বাচন বিষয়ে যে সংস্কারটা, নির্বাচন ব্যবস্থা সংস্কার, ওই লোকগুলিকে আমার কাছে কিন্তু পছন্দ হয়েছে। যেমন অধ্যাপক তোফায়েল আহমেদ, উনি কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য, কিন্তু এবং সে যা বোঝেও, সে বোঝে জিনিসটা। স্পেশাল ভাই তোফায়েল আহমেদ, অধ্যাপক তোফায়েল আহমেদ। না না, এটা আপনি কি বলছেন? ইলেকশন কমিশন, হ্যাঁ, ইলেকশন কমিশন, নির্বাচন ব্যবস্থা। নির্বাচন ব্যবস্থা। আচ্ছা, তাহলে এখন ইলেকশন তোফায়েল আহমেদের প্রশংসা আমি করলাম, সে কি আমার সম্পর্কে মামু হয় নাকি ফুফা হয়? কিছুই তো হয় না। তাহলে কি ভাই, আমরাও তো কিছুটা বুঝির ভাই। বদিউল আলম মজুমদার, ঠিক আছে, তাকে আমি পছন্দ করি এবং তোফায়েল আহমেদকে আমি পছন্দ করি। ওখানে যারা আনছে মোটামুটি আমার কাছে এই লোকগুলি গ্রহণযোগ্য মনে হয়েছে। অন্ততপক্ষে 3-4 জন লোক তো থাকা উচিত যারা নাকি বিষয়গুলিকে অ্যাকোমোডেট করতে পারবে। আপনি এমন একটা কিছু করেন যা নাকি পরে উল্টা না যায়। যদি উল্টা যায় তাহলে কিন্তু তখন কিন্তু আপনার ইমেজটা গেল। তো আমার কথা হলো, আপনার হাতে অপশন আছে, আপনি বিভিন্ন অপশনগুলো তলিয়ে দেখেন, খতিয়ে দেখেন। আপনি কেন গো ধরে বসে আছেন যে আমি এটাই করব? কেন না, তারা তো গোদরে বসে নেই, তারা সংশোধন করছে এবং তারা যে কারণে বলে আমাদের ভুলগুলো ধরিয়ে দিন। তো এটা কি করতেছি? এটা কি করতেছি? ওটাই তো করতেছি। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ আমি আজিজ, সেটি হলো নির্বাচনের যে রুট ম্যাপ অথবা নির্বাচনের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা। উনি যে কথাটা বলার চেষ্টা করেছেন সেটি হলো যে সংস্কার হতে হবে। সংস্কারের আগে নির্বাচন না পরে নির্বাচন, এই প্রশ্নের জবাব উনি আগেও দিয়েছেন যে দুটোই একসঙ্গে চলবে, যে উইদাউট সংস্কার নির্বাচনে গেলে লাভ কি? এই কথাটা, বিষয়টা হচ্ছে যে আপনার দুটো দিক। একটা হলো আপনার সংস্কার করে, দ্রুত সংস্কার করে, যেটুকু মিনিমাম দরকার করে আপনি নির্বাচনে গেলেন, এক। আর একটা হলো সংস্কারের নামে আপনি ডিলে করতে থাকলেন। মানুষের মনে যদি এটা দাঁড়ায় যে সংস্কার নামে ডিলে হচ্ছে, তখন করা যাবে না। হ্যাঁ, এখন মাসুদ কামাল ভাই যে যুক্তিটা দিলেন, যুক্তিটা তো গ্রহণযোগ্য। ধরেন এই সংবিধান সংস্কার, এটা কিন্তু রাজনৈতিক দলের ইনভলভমেন্ট থাকতো, অন্তত মেজর দলগুলোর যদি প্রতিনিধি থাকতো, তাহলে কিন্তু তারা ওই মেজর দলগুলোর সংবিধান কেমন চায় এটার একটা ভেন্টিলেশন হতো। এখন তো হবে না। যখনই উপস্থাপন করবেন তাদের ডিবেট শুরু হবে। এই ডিবেটের সমাধান হতেও পারে, না হলে অনন্তকাল চলতে পারে। তো এটা তো সমাধানের পথ না। আমার কথা হচ্ছে যে যারা আলটিমেটলি, ধরেন এখন যে দলগুলি আছে, ধরেন বিএনপি এবং জামাত ইসলাম, তাদের ভিতরেই তো কেউ আসবে যে দলগুলো আছে তাদের মধ্যে, যে প্রসেসই হোক। এখন এদের প্রতিনিধিটা যদি থাকতো তাহলে কিন্তু এই স্টেলমেটটা হতো না। এটা এক। দুই হচ্ছে, আপনি সব সংস্কার করলেন, 6টা সংস্কার করলেন, এই সংস্কার করে লাভ কি? আমি যদি বলি, কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত কে ক্ষমতা আসবে, কে রাজনৈতিক দল, দলের ভিতরে একটা সংস্কার আছে। কোনো দলের ভিতরে এক ব্যক্তি, প্রত্যেকটা দল এক ব্যক্তি চালায়, তো তাদেরকে আপনি ক্ষমতা দিবেন, তাহলে শেখ হাসিনার চেয়ে আলাদা কিছু বেরোবে? তাহলে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে রাজনৈতিক দলের ভিতরেও আপনার সংস্কার দরকার। এটা কে করবে এখন? এটা কি ইউনূস সাহেব করবেন? না না না, আমার বক্তব্য ইউনূস সাহেবের পক্ষ থেকে বক্তব্যটা আসতেছে না তো। আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলি, ধরেন আজীবন কাল একজন চেয়ারম্যান থাকবেন, তিনি সবার সবচেয়ে ক্ষমতাশালী, অর্থাৎ একা কমিটি ভাঙতে পারবে, কমিটি গড়তে পারবে, পুরা দল ওনার অঙ্গুলি হেলনে দল চলবে। তো ওনার ওখানে সংস্কার কেন করে না? এখানে এসে কয় প্রেসিডেন্টের অর্ধেক পাওয়ার, প্রধানমন্ত্রীর অমুক পাওয়ার, আপার হাউস, লোয়ার হাউস। ওনার লোয়ার হাউস আপার হাউস কোথায়? ওনার পদায়নে ডেমোক্রেসি কোথায়? ওনার পার্টির ভিতরে ডেমোক্রেসি কোথায়? বলেন না কোন দলে? আমি যদি সমালোচনা করি, বস্তুনিষ্ঠ সমালোচনা করি, বিএনপি চলে এক ব্যক্তির ইশারায়। তিনি নাকি প্রত্যেকটা কর্মীতে জুমে অথবা টেলিফোনে যোগাযোগ করে।
এটা ডেমোক্রেসি হলো? 2, জামাত নেক্সট পার্টি। জামাতের মজলিসি শুরা 3 জনের প্যানেল করে, 3 জনের প্যানেল থেকে রোকনরা ভোট দিয়ে একজন আমির বানায়। আমির যখন যিনি হন তিনি জামাতের চিফ হন এবং তিনি আধ্যাত্মিক নেতা হয়। অর্থাৎ আপনি কোরআন বাদ দিয়া যত ধর্মীয় গ্রন্থ আছে বিতর্ক করতে পারবেন, কিন্তু জামাতের আমির যদি কথা বলে সেটা আপনি ডিভাই করতে পারবেন না যদি জামাত করেন, আপনার জন্য ম্যান্ডেটরি। তাহলে ডেমোক্রেসি কোথায়? তা আপনি এখানে সংস্কার করবেন না, আপনি সেটা ইলেকশন কমিশন যেটা হবে সেখানে পার্টির নীতিমালা দেন, সংস্কারের পদ্ধতি ওখানে ঢুকায় দেন। ওই পদ্ধতিতে না হলে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না, আইন করেন, ওখানে আইনে ঢুকান। যেটা নির্বাচন কমিশন বদিউল আলমের নেতৃত্বে হচ্ছে, সেখানে পার্টির তথ্য থাকতে হবে যে পার্টি ডেমোক্রেটিক হতে হবে। থাকবে। শুরুতে বলা হলো রাজনৈতিক দলগুলো নিজেরা সংস্কার করবে না, এটা ধরেই না যায়। আচ্ছা, ধরে নেওয়া যায়। আমাদের দেশে পলিটিক্স বোঝেন না, বলা হয় সব সূচকে আগায়, রাজনৈতিক সূচকে পিছায়। আপনি বিএনপি সংস্কার করে দিবেন, জামাত সংস্কার করে দিবেন, আর জামাত বিএনপি মেনে নিবে, এইটা কোত্থেকে আসেন? কোন চাঁদে বাস তাহলে করেন? সমাধানটা কি? আবার কয় সমাধান? সমাধান এইটাই হচ্ছে এখন আমরা যে সংস্কারও আপনি চাচ্ছি। যারা আন্দোলন, আমি আজিজ, হ্যাঁ, আমরা সংস্কারও চাচ্ছি, আবার সংস্কার হলে সেটা কেউ মানবে না, তো লাভটা কি? এই এত লোকের জীবন দেওয়া, এত লোকের আহত হওয়া, আমার দৃষ্টিহীন হওয়া, লাভটা কি? আমি সন্দেহ এই জায়গায় কি বিএনপি জামাত মাঝখান থেকে অনেক কোতল করে ফেলাইছে নেতা। বিএনপির অনেক নিখোঁজ হয়ে গেছে, 600-700 আয়না ঘরে গেছে, আর পাওয়া যাচ্ছে না ইত্যাদি। কম রক্ত তো দেয় নাই তারা। তারপরে ছাত্ররা যখন নামছে, নির্ভেজাল জনগণের যে গরিব রিক্সাওয়ালা, সে কিন্তু তার প্রয়োজনে নেমে গেছে, কারণ সে বাজারে কিছু পায় না। আওয়ামী লীগের সময় যার যার ক্ষোভ থেকে সবাই নেমে গেছে। ছাত্র একজন মারা গেছে, তার বাপ মা আত্মীয় স্বজন নেমে গেছে। এইভাবে সকল জনগণ ইনভলভ হয়ে গেছে এই আন্দোলনে, যে আগে ফেসিবাদ সরে গেছে। তাহলে যারা আন্দোলন করেছে, এই ছাত্র বলেন, রাজনৈতিক দল বলেন, তারা কিন্তু একসাথে যদি পথ চলাটা চলতো, অর্থাৎ এই যে সংস্কারটা শেষ এন্ড পর্যন্ত চলতো, তাহলে কিন্তু এক হতো। এখন আপনি দেখেন, যেই সরকার পরিবর্তন হয়ে গেছে, আপনার অন্তর্বর্তীকালীন সরকার হয়ে গেছে, এখন দেখেন, এখন ইলেকশনের ডেট ফেট কিচ্ছু নাই, সংস্কার কিচ্ছু নাই, কিন্তু ভিতরগত প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে। বিএনপি ভাবতেছে এখন যত তাড়াতাড়ি নির্বাচন হবে তাহলে আমরা শিওর শট জিততে যাব। হ্যাঁ, আর জামাত ভাবতেছে একটু ডিলে করলে ইসলামিক দলগুলো যদি চাপে নিয়ে আসতে পারি, ভিড়াইতে পারি, তাহলে আমার জেতার সম্ভাবনা আছে। না হলেও তো কনফার্ম অপোজিশন। এই প্রতিযোগিতার সুরে কিন্তু আমরা টের পাই। ওনারা ভাবে যে আমরা টের পাই না, আমরা টের পাই, বুঝছেননি? সুতরাং আমার বক্তব্য, আন্দোলন করলেন একসাথে, এখন দেশ গড়ার কাছে একসাথে থাকবেন না কেন? আরও উদাহরণ দেই, হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে তখনকার যত আন্দোলনরত দল ছিল, 3 জোটের রূপরেখা স্বাক্ষর করেছিল। 3 জোটের যে রূপরেখা করলো, হ্যাঁ, সবাই স্বাক্ষর করছে, এটা তো পাবলিক কমিটমেন্ট, কেউ মানছে? এখন আপনি নির্বাচন করে দিবেন, আবার হাসিনার মতো সরকার হইব কিনা এটার নিশ্চয়তা কি? আপনি কমিটমেন্টটা কীভাবে? সুতরাং একবার যেহেতু মানেন নাই, আর একবার তো জনগণ বিশ্বাস করে না। সুতরাং আপনি লিখিত পরিপত্র আপনার স্বাক্ষর করে আইন করেন, সরকারে যান, ওই আইন রেটিফাই করেন পার্লামেন্টে আপনি যেতেন, কিন্তু ওইগুলা রেটিফাই করবেন। আমাদেরকে বারবার আমরা রক্ত দিতে পারবো না, দিয়ে ফেলছি, শেষ রক্ত আর দিব না। আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করবেন, আর আমরা বারবার স্বৈরাচার খেদানোর নামে রক্ত দিতে থাকবো, এটা হবে না। এটা শেষ হইতে হবে। শেষ হইতে গেলেই সংস্কার সবাই মিলেই করতে হবে, এগ্রি করতে হবে, মিনিমাম নিরপেক্ষ নির্বাচন, এবং রাজনৈতিক দলগুলো কথা রাখবে, ওই পরিমাণ সংস্কার করে নির্বাচন হওয়া উচিত। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতিতে যাব, এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
নিপীড়নের গল্প। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। আমরা রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে কথা বলছিলাম। আজিজ ভাই খুব স্পষ্ট করে খুব কঠিনভাবে কিছু কথা বলেছেন, কিন্তু চিত্রটা আসলে এটাই, এর বাইরে নয়। এখন সংস্কার নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এই সংস্কারগুলো বাস্তবায়ন বা যথার্থতা বা কার্যকরিতা করার পেছনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অনস্বীকার্য। আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যদি এই সংস্কারের সাথে সম্পৃক্ত করা যেত তাহলে ভালো হতো। এই কথাটা কিন্তু অনেকেই বলছেন যে এই রাজনৈতিক দলগুলোকে যদি সংস্কারে সম্পৃক্ত করা যায় তাহলে সংস্কারটা তড়িৎ গতিতে হবে যেমন, এবং এটা মেনে নেওয়ার একটা প্রবণতা তৈরি হবে। একই সঙ্গে আরেকটা কথা এসছে, সেটি হলো রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যত বেশি যোগাযোগ হবে তখন এই সরকারটি তত বেশি শক্তিশালী হবে এবং মানুষের একটা আস্থা তৈরি হবে। আপনার কি মনে হয়? এটি হলো মূল কথা। ওই যে আপনি একটু আগে আজিজ ভাইকে জিজ্ঞাসা করলেন না, যে আজিজ ভাই যে পলিটিক্যাল আপনার যে দলগুলোর মধ্যে যে সংস্কারের কথা বললেন, এই সংস্কারটা যদি তারা মানবে, হ্যাঁ এটি হলো ওই কথা যে আপনি যদি রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সংস্কারটা করেন তাহলে মানবে, তাদের একটা দায়বদ্ধতা তৈরি হ্যাঁ হবে। আমি যে সংস্কারের মধ্যে ছিলাম। জি, আমি আজিজ। আপনি জানেন যে মিডিয়া নিয়ে কথা বলা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। মিডিয়া একটা কমিশন হওয়ারও তৎপরতা চলছে। হয়তো আমরা আশা করতে পারি খুব শিগগিরই আমরা মিডিয়া কমিশনটা দেখব। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে আপনারা আমাদের সমালোচনা করেন, এবং এই সাক্ষাৎকারে কিন্তু উনি বলেছেন সংস্কার নিয়ে বাকবিতণ্ডা তর্ক বিতর্ক হতে থাক, আমরা চাই এটা হোক। তথ্য উপদেষ্টার দায়িত্বে যিনি রয়েছেন নাহিদ ইসলাম, উনি গতকালকে একটি অনুষ্ঠানে মুক্ত আলোচনায় উনি কয়েকটা কথা বলেছেন। সাংবাদিকদের পেশাদারি অর্থনৈতিক বিষয় এবং নানা অংশীদার যে যারা রয়েছেন তাদেরকে উনি টেনে এনে যে কথাটা বলেছেন সেটি হলো যে ওয়েস বোর্ডের কথা আছে, কিন্তু সম্পাদক মালিকরা সেটা বাস্তবায়ন করতে চায় না। শোনা যায় বেতন পরিশোধ করে না। উনি বলেছেন যে সাংবাদিকতা যেহেতু একটি পেশা, সেই পেশার মর্যাদা রাখার জন্য তো বেতন ভাতাটা ঠিকমতো দেওয়া দরকার, নাহলে পেশা কোথায় থাকবে। এবং উনি আরেকটা কথা বলেছেন যে এখানে দাসসুলভ আচরণ করার সুযোগ নেই। উনি আরেকটি কথা বলেছেন যেটি যে সাংবাদিক সংগঠনগুলোর আসলে সাংবাদিকদের প্রকৃত স্বার্থ নিয়ে কাজ করা উচিত। এটা খুবই জটিল এবং কঠিন বিষয়, কারণ এটা মাফিয়া চক্রের হাতে চলে গেছে গণমাধ্যম। আপনি খেয়াল করেন, এই যে মাসুদ কামাল ভাই আগে বলল যে এই যে প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎকার নিলেন, এই প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুই সম্পাদক এবং তারা প্রকাশক, ওখানে যারা আছে তাদেরকে রিটায়ার করায় দেয়, কিন্তু ওনারা রিটায়ার করেন না, কারণ ওনাদের কিঞ্চিত শেয়ার দিছে মালিক। আমার কথা হচ্ছে প্রকাশক এবং সম্পাদক আলাদা করতে হবে। সম্পাদক প্রফেশনাল লোক, আমাদের আগেরও দাবি ছিল 15 বছরের সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক হতে হবে। প্রকাশক মালিকের যে বেশি সে হোক, এবং একটা সেট নীতি থাকবে। নীতিটা হচ্ছে এবারের যে শহীদ এই ছাত্রদের আন্দোলনের সময় পর্দার অঞ্চলের রাজনীতিবিদরাও থাকতে পারে, না হলেও আমরা তো তাদের দাবি মেনেছি। তারা বলেছে বৈষম্যহীন সমাজ, আইনের শাসন, সুশাসন এবং জাতির, দেশ এবং জনগণের স্বার্থে এটাই হবে পলিসি, সাথে দেশের প্রচলিত আইন এবং সংবিধান যেটা লেখা থাকবে তা, এটা হবে মূলত নীতি। আপনি দেখেন আপনার নিয়োগ প্রক্রিয়া উন্নত দেশে যেখানে গণতন্ত্রের ছিটে ফোঁটা পাওয়া যায়, যে দেশে যতটুকু গণতন্ত্র ততটুকু গণমাধ্যমের স্বাধীনতা। গণতন্ত্র যদি দেশে আনতে হয় তাহলে অবশ্যই রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে এবং সরকার ব্যবস্থাপনা গণতান্ত্রিক হবে, আইনের শাসন, মানবিক দেশ হতে হবে। এই জন্য আমি অনেক সময় বলি যে সরকার ধনী হতে গণতন্ত্র লাগে না, কিন্তু সাংবাদিকদের জন্য সংবাদ মাধ্যম, মুক্ত গণমাধ্যম হতে গণতন্ত্র লাগে। এখানে রিক্রুটমেন্ট পলিসি করতে হবে, সরকার, মালিক এবং ইউনিয়ন থাকতে হবে
প্রতিনিধি মিলে একটা রিক্রুটমেন্ট পলিসি হবে, মিনিমাম ডিগ্রির পাশের নিচে কোনো সাংবাদিক এটা অফিসার নাও হতে হতে পারে। পারবে না। মাসুদ কামাল, জি তথ্য উপদেষ্টা আরেকটি কথা বলেছেন, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকার কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে কথাটা, সেটা হলো যে ওই সময় ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা কিন্তু আন্দোলনের পক্ষে ছিল না, একটা বলেছেন। আর কি তথ্য প্রচার করেছে সেটা দেশের মানুষ দেখেছে। উনি প্রশ্ন উঠিয়েছেন যে এই ঘটনার জবাবদিহি করবে কে, দায়িত্ব নেবে কে, এবং উনি আরেকটা কথা বলেছেন যে সাংবাদিকদের ভেতর থেকেই এই প্রতিরোধটা ওঠা প্রয়োজন। ওই যে বলছেন না যে ভেতর থেকে প্রতিবাদটা তুলতে হবে। এতক্ষণ ধরে আজিজ ভাই যে কাহিনী বললো, ভৃত্যের কি, আচ্ছা আমাকে আমার মালিক বললো এক গ্লাস পানি দাও, আমি বললাম না আপনার এখন পানি খাওয়া ঠিক না, ও আমার চাকরিতে রাখবো তো ভেতর থেকে প্রতিবাদ তো আমি করলাম যে পানি খাওয়া ঠিক না, তার মধ্যে গাড়ি ধরে ভাই কে দুপুর ভাই। তাহলে কি দাস সুলভ হিসাবে সাংবাদিকরা থাকতে তো হবে? এটা এতক্ষণ আজিজ ভাই কি কাহিনী করলো আপনাকে? হ্যাঁ। এতক্ষণ আজিজ ভাই কথাই বললো। সমাধান কি? হ্যাঁ, এই এতক্ষণের সমাধানে আসে আপনাকে আমি সমাধানে আমি সংক্ষেপে বলি। আপনি জানেন দেশে এখন সংবাদপত্রের সংখ্যা কত? 2600, আরও বেশি আছে, 2600 সামথিং। তো এত সংবাদপত্র কেন রে ভাই? এর মধ্যে কী মধু আছে? চলে কয়টা? তাহলে পত্রিকাগুলি বের হয় কেন? দুইটা মধু আছে, দুইটা মধু। একটা মধু হলো গিয়া, দুইটা হলো প্রত্যক্ষ, আর একটা হলো আরও কিছু আছে পরোক্ষ। পরোক্ষটা বলি, পরোক্ষটা হলো সে একটা ব্যবসা বাণিজ্য করে, তার একটা লাঠিয়াল দরকার, তার একটা পাওয়ার দরকার, সে ওটা দেখে মানুষকে ভয় দেখায় যে আমি অমুক পত্রিকার মালিক, অমুক পত্রিকার সম্পাদক, ঠিক অস্ত্রের মতো আর কি। অস্ত্রের মতো ব্যবহার করে। আর দুটো ডাইরেক্ট লাভ কি? ডাইরেক্ট লাভ হলো সে পত্রিকার সার্কুলেশনটা বাড়াই দেখে সে বিজ্ঞাপন পায়, সরকারি বিজ্ঞাপন পায়। আর 2 নম্বর হলো সে নিউজ প্রিন্ট পায়, নিউজ প্রিন্টের মধ্যে এখন নেই। নিউজ প্রিন্ট পায়। ওরা গভর্নমেন্টের কাছে যদি দেখায় যে আমার, যেমন ধরেন আমি একটা উদাহরণ দেবো, সংবাদ একটা পত্রিকা আছে, এটা এর সার্কুলেশন হলো 1,61,000। আপনি একটা লোক পাঠান যে আমাকে সংবাদ পত্রিকা একটা নিয়ে আসেন, কারণ ওটা দিয়ে আমি তাবিজ বানাইতে হবে। আপনি কবিরাজ বলছে যে সংবাদ পত্রিকার ফার্স্ট পেজ দিয়ে তাবিজ বানালে পরে আপনার রোগ ভালো হবে। আপনি তাবিজ বানানোর জন্য একটা লোক পাঠান, সংবাদ পত্রিকা কিনে আনতে পারবে না। তো তার সার্কুলেশন 1,61,000 হয় কেন করে ভাই? খুঁজে পাবে না আর কি। এটা হয় এই কারণে যে 1,61,000 হইলে ওই DAP তে ঘুষ দিয়ে পাওয়া যায়। 900 টাকা কলাম ইঞ্চি হিসেবে বিজ্ঞাপন পায়। হিসাব কিন্তু ক্লিয়ার। আর সে ওই হিসাবে টাকাটা সে পত্রিকার নিউজ প্রিন্ট কিনতে পারে। নিউজ প্রিন্টটা কিনা সঙ্গে সঙ্গে সে চোরা বাজারে বিক্রি করে দেয়। দুটো ডাইরেক্ট লাভ, সিম্পল সমাধান দিয়ে দিই আপনাকে আমি। আর সে বলে কিন্তু আমি সবাইকে অষ্টম মজুরিতে বেতন দিই, বলে তো আপনি একটা সিম্পলি বলেন তুমি বেতন দিবা চেকে, তুমি এই কি বলে কাগজ কিনবা, তুমি পত্রিকার বিল নিবা হকারের কাছ থেকে, সব ব্যাংকের চেকে। একটা আইন করে দেন, ব্যাংকের চেকের মাধ্যমে তুমি সব করবা, বেতন দিবা চেকে করে দেন, সব থামাজি, সব ক্লিয়ার। তুমি যে বিলটা নিবা হকারের কাছ থেকে, হকার ইউনিয়নকে বলে দিবেন তুমি চেক ছাড়া কোনো বিল দিবা না, ক্যাশ কোনো বিল হবে না, এটা বলে দেন আপনি। দেখবেন সব পত্রিকার সাথে দেখবেন যে 2 দিনে এই 2,600 থেকে 26টা এসে পড়ছে, সব ধান্দাবাজি বন্ধ। ওর তো তখন লাভ হবে না রে ভাই, ওর তো লাভ হবে না, তো ওদের এই বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আমি আজিজ এবং মাসুদ কামাল, আপনাদের দুজনকে ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।